আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমাদের যে জাবেদার ধারাবাহিক ক্লাস ছিল এবং চলতেছে তারই ধারাবাহিক ক্লাস নম্বর 2 আসলে আমি আপনাদের জন্য প্রত্যেকটা দিনই আসলে ক্লাস দিতে চাইলেও আমার অফলাইন এবং অনলাইনের কিছু প্রাইভেট বেচের কারণে আসলে চাইলেও সময়ে কভার করে উঠতে পারি না। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করি রাতের 11টা বাজুক কিংবা 12টায় বাজুক, আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো প্রতিনিয়ত রেকর্ড করার জন্য। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো লাস্ট ক্লাসে আমি যেখানে জাবেদার ক্লাসটা শেষ করছিলাম সেখান থেকেই একটু শুরু করতে চাই। আমি দেখতে চাই যে আপনাদের মাথায় আসলে কতটুকু আছে। স্যার খেয়াল করেন, লাস্ট ক্লাসে কিন্তু আমি বারবার করে পড়াইছিলাম যে সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস বেড়ে গেলে হচ্ছে ডেবিট এবং কমে গেলে হচ্ছে ক্রেডিট। পড়াইছিলাম কিনা স্যার? পড়াইছি। তারপরে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস বেড়ে গেলে হচ্ছে ক্রেডিট আর কমে গেলে হচ্ছে ডেবিট। ঠিক এটার উল্টো। এখন এখানে স্টুডেন্টরা খুব সহজেই সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বকে চিনে নেয়। খুব সহজেই স্টুডেন্টরা সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বকে চিনে নিলেও তারা একটু চিনতে কনফিউজড হয়ে যায় দুইটা জিনিসের মধ্যে। একটা হচ্ছে ব্যয় এবং আরেকটা হচ্ছে আয়। স্যার আয় কারা এবং ব্যয় কারা? সোজা বাংলায় একদম আপনাদের মনে রাখার জন্য স্যার কমপ্লিট একটা প্যাকেজ খেয়াল করেন। আপনি খেয়াল রাখবেন যে কোনো একটা ঘটনার কারণে আপনার কাছে যদি টাকা আসে ওইটা আপনার জন্য আয়, আর যদি পকেট থেকে টাকা চলে যায় সেটা আপনার জন্য ব্যয় বা খরচ। কথা কি বলছি বুঝতে পারছেন? যদি আপনার পকেটে টাকা আসে আপনার জন্য আয়, কিভাবে আসতেছে সেটা দেখার বিষয় না। আর আপনার পকেট থেকে যদি টাকা চলে যায় সেটা ব্যয়। ছিনতাইকারীও যদি আপনার পকেট থেকে টাকা মেরে দেয়, টাকা যদি চলে যায় ছিনতাইকারীর কাছে, সেক্ষেত্রেও সেটা আপনার জন্য, আপনার ব্যবসায়ের জন্য ব্যয় হিসেবে গণনা হবে। খেয়াল করেন, আমি কিন্তু আপনাদের মেইন যে বইটা আছে, আপনাদের মেইন বই, সেটার সিরিয়াল অনুযায়ী কিন্তু যাচ্ছি স্যার। এগুলো আপনাদের মেইন বইতেই আছে। বেসিকটা মনোযোগ সহকারে খেয়াল করেন। জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়। যখন আপনি জাবেদা দিবেন তখন আপনাকে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। সর্বপ্রথম কি? পণ্য, মাল, চেক, এই তিন নামে আপনি কোনো হিসাব দিতে পারবেন না। তাহলে স্যার কি করব? চলেন দেখা যাক। 1 নম্বরে বলতেছে পণ্য বিক্রয়। পণ্য কি? বিক্রয়। একজন দোকানদার, মনে করেন আপনি একজন দোকানদার, আপনারা সবাই এক একজন দোকানদার। আপনারা আমার কাছে কোনো একটা পণ্য বিক্রি করছেন। এখন আপনি কি আমার কাছে ভাই মাগনা বিক্রি করবেন? না, আপনি আমাকে যে পণ্যটা বিক্রি করছেন সেটার বিনিময়ে আপনি আমার কাছ থেকে কি নিবেন? নিশ্চয়ই নগদ একটা টাকা নিবেন। এইবার একটা কথা খেয়াল করেন, আপনি যদি নগদ টাকা নেন, আপনার পকেটের নগদ টাকাটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আর আমি আপনাকে আগেই বলছিলাম টাকা যদি আপনার পকেটে আসে সেটা আপনার জন্য কি? আয়। তাহলে বিক্রয় জিনিসটাকে বলতে পারি আমরা কি? আয়।
এবার খেয়াল করেন, সর্বপ্রথম আপনার পকেটের কি বাড়ছে? নগদ টাকা বাড়ছে। তো নগদ জিনিসটাকে আমি গত ক্লাসে কি হিসেবে পড়াইছিলাম? সম্পদ হিসেবে পড়াইছিলাম। তো আপনার পকেটে যদি নগদ টাকা আসে, এটার মানে হচ্ছে আপনার সম্পদটা প্লাস মানে বেড়ে যাচ্ছে। আর সম্পদ বাড়লে হচ্ছে কি হয়? ডেবিট হয়। সেই কারণে যে নগদ টাকাটা আছে, নগদকে কিন্তু জাবেদায় কখনো নগদ লেখা হয় না, নগদকে জাবেদায় লেখা হয় নগদান হিসাব। নগদান হিসাব। তাহলে যে নগদান হিসাব আমরা পেলাম সে হচ্ছে কি ডেবিট। কেননা আমার পকেটের টাকা বাড়তেছে, সম্পদ বাড়তেছে। সম্পদ বাড়লে আমরা সবাই জানি ডেবিট। এবং বিক্রয় জিনিসটা আমার জন্য কি? আয়। কেন আয়? এই যে আমার টাকা বাড়তেছে, টাকা কখন বাড়ে? আমরা ইনকাম করলে, আয় করলে। আয়টা কিভাবে করছি? বিক্রয়ের মাধ্যমে করছি। তার মানে আরেকটা আসবে হচ্ছে কি স্যার? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। এখন স্যার বিক্রয় যেহেতু আমার জন্য আয়, আপনারা যত বেশি, আপনারা দোকানদারেরা, মানে আপনারাই তো দোকানদার, আপনারা যত বেশি আমার মতো কাস্টমারের কাছে পণ্য বিক্রি করতে পারবেন তত বেশি আপনার আয়টাও হচ্ছে কি হবে? বেড়ে যাবে। আর আয় যত বাড়তে থাকবে সেটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের বিক্রয় হিসাব যেহেতু বাড়তেছে, আয় যেহেতু বাড়তেছে, সেটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে আপনাকে যদি কেউ বলে যে পণ্য বিক্রয়, আপনি বুঝে নেবেন যে পণ্যটা কিসে বিক্রয় করা হয়েছে? নগদে, একদম ক্যাশ টাকার বিনিময়ে আপনারা আমার কাছে পণ্য বিক্রি করছেন। সেটার জাবেদা দাঁড়াইলো নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আশা করি স্যার এতটুকু বুঝতে পারছেন। এবার একটু আমরা 2 নম্বর জাবেদায় চলে যাব। দেখেন স্যার, এবার আপনারা একটা জিনিস চিন্তা করেন। ধরেন আপনারা দোকানদার, আমি কাস্টমার। তো আমি আপনাদের কাছে গেলাম ডিমের জন্য। আমি আপনাদের কাছে গেলাম কিসের জন্য? ডিমের জন্য। এখন ডিম তো ভাই আর আপনি নিজে দিবেন না, ডিমটা আপনি পাবেন কার কাছ থেকে? খামারের কাছ থেকে। খামারি যে থাকবে ওই খামার থেকে ডিমটা প্রথমে আপনি কিনবেন, তারপরে আমার কাছে বিক্রি করবেন। তাহলে একজন দোকানদার কি শুধুমাত্র বিক্রি করতে থাকে, নাকি কোম্পানির কাছ থেকে পণ্য সে আগে কিনে? কোম্পানির কাছ থেকে সে আগে পণ্য কিনে। আমরা তো দোকানে দেখি বড় বড় ট্রাক এসে এগুলা কি করে? জিনিসগুলা সাপ্লাই দেয় দোকানদারদেরকে। এবার সেম ভাবে মনে করেন আপনি আপনার দোকানের জন্য পণ্য কি করতেছেন? ক্রয় করতেছেন। এখন পণ্য কিনতেছেন মানে নগদে কিনেন, ধারে কিনেন, যেভাবেই কিনেন না কেন, ক্রয় করতেছেন মানে আজকে হোক আর কালকে হোক আপনার পকেটের টাকাটা যাবেই যাবে। ধারে হইলে 2 দিন পর দিতে হবে, নগদে হইলে এখনই দিতে হবে। মেইন কথা টাকাটা যাবেই যাবে। যদি এরকম টাকা চলে যায়, আগেই বলছিলাম ব্যয়, তো ক্রয় যত বাড়াবেন, আপনি যত জিনিসপত্র কিনবেন, ঘরের জন্য চিন্তা করেন, যত বেশি জিনিসপত্র আপনি কিনবেন আপনার পকেটের টাকা তত কমবে। তাহলে পকেটের টাকা কমে গেলে সেটাকে কি বলছিলাম? ব্যয়। এখন স্যার প্রশ্ন হচ্ছে, আমি যত বেশি ক্রয় করতে থাকবো আমার খরচ তত বাড়বে নাকি কমবে? এই জায়গায় স্টুডেন্টরা মারাত্মক লেভেলের ধরা খায়। তারা মনে করে যে ক্রয় করা মানে খরচ কমে যাওয়া। না স্যার, খেয়াল করেন। মনে করেন আগে আপনি 2টা পণ্য ক্রয় করছিলেন, একটা হচ্ছে প্যান্ট আর একটা হচ্ছে টি শার্ট মানে গেঞ্জি। এবার আপনি নতুন করে 3 নম্বরে নতুন করে আপনি আবার কি কিনলেন? শার্ট কিনলেন। আগে খরচ ছিল 2টা, নতুন করে ক্রয় করাতে আপনার খরচ হয়ে গেছে এখন কয়টা? 3টা।
তাহলে আপনার যত বেশি ক্রয় করবেন আপনার খরচের লিস্টটাও তত বাড়তে থাকবে। আর ক্রয় যেহেতু ব্যয়, ক্রয় বাড়া মানে আমার ব্যয়টাও কি হবে, বাড়তে থাকবে। ব্যয় যত বাড়তে থাকবে তত কি হবে স্যার, ডেবিট হবে। তাহলে যে ক্রয়টা সেটা হচ্ছে ব্যয়, আর যত বেশি ক্রয় করব তত বেশি ক্রয়টা বাড়বে। আর ক্রয় যত বাড়বে ব্যয়ও তত বাড়বে, ব্যয় যত বাড়বে তত ডেবিট হবে। সেই কারণে আমি কিন্তু এখানে পণ্য হিসাব লিখতে পারবো না, আমি কিন্তু এখানে পণ্য হিসাব লিখতে পারবো না। বিক্রয় থাকলে বিক্রয় হিসাব, ক্রয় থাকলে আমাকে কি লিখতে হবে, ক্রয় হিসাব লিখতে হবে। এখন আরেকটা পক্ষকে খুঁজে বাইর করেন, যার কাছ থেকে আপনি কিনছেন, কিনার পরে আপনি ওকে একটা কি দিছেন, চেক দিছেন। আমি কিন্তু উপরে বলে রাখছি চেক নামে কোনো হিসাব হবে না, চেক হিসাব আপনি লিখতে পারবেন না। এবার একটু ঘুরাবো আমরা। চেকের সাথে কার সম্পর্ক? নিঃসন্দেহে চেকের সাথে ব্যাংকের সম্পর্ক। চেক আসছে কোত্থেকে? ব্যাংক থেকে। তাহলে আমরা বলতে পারি যে যখনই আমরা কাউকে চেক দিব সে চেকটা নিয়ে কোথায় যাবে? ব্যাংকে যাবে। আর ব্যাংকে যে কর্মচারী থাকবে সে টাকাটা তাকে কোত্থেকে দিবে? আমার অ্যাকাউন্ট থেকে দিবে না তাকে, নাকি কর্মচারী কি নিজের পকেটের অ্যাকাউন্ট থেকে দিবে? না, সে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কি করবে? কেটে ফেলবে। মোট কথা আমি যদি কাউকে চেক দিই সে চেকটা তুলবে তো ব্যাংকে গিয়ে, তখন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কি করবে? কেটে ফেলবে। মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা তখন কি হবে? কমে যাবে। আমি গত ক্লাসে বলছিলাম ব্যাংক জিনিসটা আমাদের জন্য কি? সম্পদ। এখন আমার ব্যাংকের টাকা কমে যাওয়া মানে আলটিমেটলি আমার সম্পদটা কমে যাচ্ছে। সম্পদ কমলে কি হয় স্যার? ক্রেডিট হয়। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে আমাদের ব্যাংকের টাকা কমে যাচ্ছে মানে সম্পদ কমে যাচ্ছে, সম্পদ কমা মানে ক্রেডিট, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে স্যার পণ্য ক্রয় বাবদ কেউ যদি চেক প্রদান করে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী চাপেদায়। এবার আমরা চলে আসলাম আমাদের পরবর্তী যে নিয়মটা সেটাতে। তো 1 নম্বর নিয়মের পরে এবার আসলাম 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়মে আমাকে বলা হচ্ছে যে কোনো একটা লেনদেনে যদি আপনি কোনো ব্যক্তির নাম দেখতে পান, কোনো গরু ছাগলের নাম কিন্তু না, কোনো ব্যক্তির নাম যদি আপনি দেখতে পান, কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে, এইটার মানে আপনি ধরে নেবেন যে লেনদেনটা 100% কিসে হয়েছে? ধারে হয়েছে। আবার আপনাদের কনফিউশনটা একটু ক্লিয়ার করা যাক। কিছুক্ষণ আগে 1 নম্বর নিয়মে কোন ধরনের কোন নাম ছিল না, খুঁজে দেখেন নাম নাই। নাম না থাকা মানে লেনদেনটা কিসে হয়েছে? নগদে হয়েছে। আর যদি কোনো কারো নাম থাকে, নাম থাকে, তার মানে বুঝে নিতে হবে লেনদেনটা হয়েছে কিসে? ধারে। এটাই বোঝানোর চেষ্টা করতেছি। উদাহরণ দেখেন 1 নম্বরটা, রহিমের নিকট থেকে ক্রয়। এখানে খেয়াল করেন এই যে রহিম, ঠিক আছে, রহিম এটা একজন ব্যক্তির নাম। আমি ব্যক্তির নাম পেয়ে গেলাম মানেটাই হচ্ছে আমার লেনদেনটা ধারে হয়েছে। রহিমের নিকট থেকে আমি কি করছি? ক্রয় করছি। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলতেছিলাম, মনে করেন আপনি বই কিনলেন, এটা হচ্ছে আপনার 1 নাম্বার খরচ। 2 নাম্বার খরচ আপনি খাতা কিনলেন। এবার মনে করেন রহিমের কাছ থেকে আপনি 3 নম্বর কলম কিনলেন। এই কলমটা কার কাছ থেকে কিনছেন স্যার? রহিমের কাছ থেকে। এতক্ষণ খরচ ছিল কয়টা? 2টা। এখন খরচ হয়ে গেল 3টা। তাহলে রহিমের সাথে লেনদেনের কারণে
আপনার খরচ কিন্তু বেড়ে গেছে, 2টা থেকে বেড়ে 3টা হয়ে গেছে। এরকম আমরা জানি ক্রয় জিনিসটা কিন্তু একটা হচ্ছে কি ব্যয়। এখন ক্রয় যেহেতু আপনার জন্য ব্যয়, তাহলে ব্যয় কিন্তু বাড়তেছে, এই যে প্রমাণ দিলাম বাড়তেছে, তার মানে স্যার ক্রয়টা কি হবে, ডেবিট হবে, কারণ আমরা জানি ব্যয় বাড়লে কি হয়, ডেবিট। তার মানে স্যার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ক্রয় হিসাব ডেবিট। এখন আপনি একটা যুক্তি দিতে পারেন, আপনি যুক্তি দিতে পারেন যে স্যার আপনি বলছিলেন যে টাকা চলে গেলে হচ্ছে ব্যয়, এখানে তো আমার কাছ থেকে টাকা চলে যায় নাই। কেন যায় নাই? কারণ আমি ক্রয়টা রহিমের কাছ থেকে করছি, নাম উল্লেখ থাকা মানে আমি লেনদেনটা ধারে করছি, আমি ওর কাছ থেকে আজকে কলম কিনে আনছি, বলছি যে টাকাটা কি করব 2 দিন পরে দিব। তো স্যার আমার তো নগদ টাকা যায় নাই, আপনি তারপরও ব্যয় বলতেছেন কেন? স্যার শুনেন, আজকে যায় নাই, কিন্তু 2 দিন পর রহিম আপনার কাছ থেকে টাকাটা চাইবে না, বলবে না যে ভাই আপনি যে আমার থেকে বাকিতে কলম কিনছিলেন টাকাটা একটু দিয়ে যান না, আজকে না হোক 2 দিন পরে তো দিতেই হবে, টাকা তো দিন শেষে যাবেই যাবে। সেই কারণেই ক্রয় জিনিসটা হচ্ছে আজীবন আমাদের জন্য কি ব্যয়। এবার স্যার খেয়াল করেন তো, রহিমের কাছ থেকে আপনি কিনছেন যে, এখানে কিন্তু দোষ হচ্ছে আপনার, আপনি কিনছেন যে ধারে, রহিমের ঠেকা পড়ে নাই, ঠেকা পড়ছে আপনার। এখন আপনি রহিমের কাছ থেকে কলম কিনে আনছেন, ভালো কথা, কলমের টাকা কে পাবে? রহিম পাবে। এমন অবস্থায় যদি আপনি রহিমের টাকাটা না দিয়ে আজকেই মারা যান, এটা কিন্তু আপনার মাথার উপর কি হয়ে থাকবে? দায় হয়ে থাকবে। আপনার বাবা মা আত্মীয় স্বজনকে কিন্তু এই টাকাটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। তার মানে যখন আমরা কারো কাছ থেকে ধারে কোনো কিছু কিনি, আমাদের মাথার উপর দায়টা বাড়তে থাকে, আর দায় যত বাড়ে সেটা কি হয়? তত ক্রেডিট হয়। এখানে দায় হচ্ছে কে? রহিম হচ্ছে আমার দায়। রহিম আমার কাছ থেকে টাকা পাবে। যদি আমার কাছ থেকে কেউ টাকা পায়, সে হচ্ছে আমার পাওনাদার, সে হচ্ছে আমার কি দার? পাওনাদার। তাহলে পাওনাদার হিসাব হচ্ছে এখানে কি স্যার? ক্রেডিট। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। পরবর্তীতে আজীবন কি আপনি ধারে কিনবেন? কখনো কি আপনি ধারে বেচতে পারেন না? নিশ্চয়ই পারেন। তাহলে স্যার দেখেন 2 নম্বর উদাহরণটা, জসিমের নিকট কি করছি? বিক্রয় করছি। কার নিকট আমি বিক্রয় করছি? জসিমের নিকট। আবার কিন্তু নাম উল্লেখ আছে, নাম উল্লেখ থাকলে লেনদেনটা কিসে হয়? ধারে হয়। তার মানে আমি জসিমের কাছে ধারে পণ্য বিক্রয় করছি। তো ধারে যদি আমি পণ্যটা বিক্রয় করি, সে তার মানে আমাকে টাকাটা ইনস্ট্যান্ট এখনই দেয় নাই, কিন্তু সে আমাকে টাকাটা দিতে বাধ্য। আজকে না হোক, আমি কিন্তু ওর উপর একটা দাবি রেখে দিচ্ছি যে আমি তোমার কাছ থেকে টাকা পাবো। তো আর কিছুক্ষণ আগে কি বলছিলাম, যে আপনি কারো আপনার কাছ থেকে যদি কেউ পায়, সে হচ্ছে আপনার পাওনাদার, সেটা আপনার জন্য কি দায়। এবার বলতেছি, এবার কিন্তু আর আপনার কাছ থেকে পাবে না, এবার উল্টা জসিমের কাছ থেকে আপনি পাবেন, যে কারণ আপনি তাকে কি দিচ্ছেন? তার কাছে পণ্য বিক্রি করছেন, আপনি পাবেন টাকাটা। তাহলে স্যার আপনার কাছ থেকে পাইলে হয় পাওনাদার, আর আপনি যদি কারো কাছ থেকে পান, সে হচ্ছে আপনার জন্য কি দেনাদার। এই দেনাদার জিনিসটা কিন্তু আমার জন্য এক প্রকার কি সম্পদ, কারণ আজকে না হোক একটা সময় তো সে আমাকে টাকাটা দিবেই, ও আমার সম্পদ, ওকে খুব আদর যত্ন আপ্যায়ন করে রাখতে হবে। এভাবেও মনে রাখতে পারেন, পাওনাদার যদি দায় হয়, পাওনাদারের বিপরীত হচ্ছে কে? দেনাদার। তাহলে পাওনাদার দায় আর দেনাদার সম্পদ। পাওনাদার মানে আমার কাছ থেকে পাবে, দেনাদার মানে আমাকে দিবে। তো এরকম যত বেশি ধারে বিক্রয় করব,
আমার দেনাদার মানে আমার সম্পদ কিন্তু তত কি পাবে, বৃদ্ধি পাবে। তার মানে দেনাদার হিসাব কি হবে, ডেবিট হবে। তার মানে স্যার দেনাদার হিসাব আমার কি হচ্ছে স্যার, দেনাদার হিসাব আমার ডেবিট হচ্ছে। এবার আমি ওর কাছে কি করছি, বিক্রয়। বিক্রয় মানে হচ্ছে যে নগদে করি ধারে করি, ক্রয় যদি আমার ব্যয় হয়, বিক্রয় নিঃসন্দেহে আমার কি হবে, আয়। তাইলে মনে করেন আগে আমি দুইজন কাস্টমারের কাছে বেচছিলাম, দুইজন কাস্টমারের কাছে বিক্রি করছিলাম, হঠাৎ করে এখন 3 নাম্বার কাস্টমার হিসেবে আমার কাছে কে আসলো, রহিম। এতক্ষণ আমার কাস্টমার ছিল দুইজন, রহিমের কাছে বিক্রি করাতে আমার কাস্টমার হয়ে গেছে 3 জন। তাহলে আমার বিক্রয় বাড়ছে না? তো ক্রয় যদি ব্যয় হয়, বিক্রয় কিন্তু আমার জন্য আয়, সেহেতু বিক্রয় বাড়া মানে আমার আয়টাও বাড়তেছে। আয় বাড়লে ক্রেডিট, তার মানে হচ্ছে স্যার আমার যে বিক্রয় হিসাব সে হচ্ছে কি স্যার, ক্রেডিট। আশা করি স্যার এতটুকু বুঝতে পারছেন। যেহেতু আমি আপনাদেরকে এখন জাবেদা দাখিলায় নিয়ে গেলাম, সেহেতু আমি আপনাদের খুব বেশি সময় আজকে আর নিব না, মাথাটাও খুব বেশি খাবো না আপনাদের। ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসটা একটু লং করে চেষ্টা করব ইনশাআল্লাহ আরো অনেক বেশি কিছু কভার করার। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধু বান্ধবদের নিকট অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু পৌঁছাইতে সাহায্য করবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।